জানিতে চাই না আর সম্রাট সেজেছে ভাঁড় কোনখানে, কোথায় নতুন করে ব্যাবিলন ভেঙে গুঁড়ো হয়। আমার চোখের পাশে আনিও না সৈন্যদের মশালের আগুনের রং, দামামা থামিয়ে ফেলো, প্যাঁচার পাখার মতো অন্ধকারে ডুবে থাক রাজ্য আর সাম্রাজ্যের সং। আমি অনুব্রতা, গল্পগুচ্ছ আওয়ার শর্ট স্টোরি আর এডুকেশনাল টিভির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই সাম্রাজ্যের বাইরের সং বা কৃত্রিমতা আমাদের বহির্জগৎকে স্পর্শ করলেও অন্তর্জগতে কিন্তু সে স্পর্শ আসে না। আর গল্পগুচ্ছ খুঁজে বেড়ায় সেই মানুষটিকে যার স্বপ্ন হিমালয়ের শিখর ছুঁয়ে থাকে আর হৃদয় ভরা থাকে মাটির সোঁদা গন্ধে। হ্যাঁ বন্ধুরা, এসো আজ তোমাদের তেমনই একজন বন্ধুর সাথে আলাপ করিয়ে দেব, যে কিনা জোর গলায় বলতে পারেন, যিনি জোর গলায় বলতে পারেন আমি তোমাদের লোক। সত্যি তিনি আমাদের লোক। আজ গল্পগুচ্ছ আওয়ার শর্ট স্টোরি এবং এডুকেশনাল টিভির আড্ডায় আমরা আজকে পেয়েছি বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়কে। তিনি আমাদের স্টুডিওতে আজকে এসেছেন। কমলেশ্বর দা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এত ব্যস্ত সময়ের মধ্যে থেকেও আপনি আমাদেরকে যে সময়টা দিয়েছেন, আপনাকে আমাদের কাছে স্বাগত। একটু কিছু। হ্যাঁ নমস্কার। প্রথম কথা বলি যে না, ব্যস্ততা এমনিতে থাকে না, ওই চলছে শুটিং, সেই কারণে ওই শুটিং শেষ হচ্ছে, তারপরে বসতে হলো, একটু দেরি হয়ে গেল, সেই জন্য ওই চলছে শুটিং, সেই কারণে তো যাই হোক, আড্ডা মারতে আমাদের সবারই ভালো লাগে। দেখা যাক আপনি এসছেন, আমাদের এটা একটা খুব বড় পাওনা। হ্যাঁ, তো আমরা প্রথমেই একটু আপনার কাছ থেকে শুনবো ছেলেবেলার কিছু কথা, খুব অল্প করে, যেটা পারিবারিক একটা দিক কিভাবে আপনাকে আপনার মানসিক দৃঢ়তা আনতে সাহায্য করেছে। মানে এই যে একটা একান্নবর্তী পরিবার, এটা মানে এটা একটা মানে একান্নবর্তী পরিবার নাকি নিউক্লিয়ার পরিবার, মানে কিভাবে প্রত্যেকটা মুহূর্তে তোনের মধ্যে যে একটা দৃঢ়তা সেটা আনতে সাহায্য করেছে, ছোট্ট করে যদি একটু বলো। আমার ছোটবেলা কেটেছে মোটামুটি একটা নিউক্লিয়ার ফ্যামিলিতেই। বাবা মা আমি তবে আমার একজন জ্যাঠামশাই ছিলেন, যিনি অবিবাহিত ছিলেন। তো আমার একজন জ্যাঠামশাই ছিলেন, তো তার বিরাট প্রভাব আমার জীবনে রয়েছে। বাবা মা তাদের পরিবারও ছিল, তাদের কাছ থেকে অনেক কিছু পেয়েছি। মূলত যেটা আমাকে আমার মনে হয় যেটা সবচেয়ে বেশি গাইড করেছিল, সেটা হচ্ছে আমার বাবা নিজে খুব ছবি দেখতে ভালোবাসতেন, নিজে থিয়েটার করতেন। তো এই থিয়েটার করা, ছবি দেখা, এই যে মানে এই অভ্যেসটা অনেকটাই বাবার কাছ থেকে পাওয়া। আর টুকটাক যেটুকু বই টই পড়া, সেটা মার কাছ থেকে পাওয়া। আর জ্যাঠার কাছেই আমার ওই একাডেমিক কোয়ালিফিকেশন যা হয়েছে, যা পড়াশোনা করেছি জীবনে, জ্যাঠাই আমার মেন্টর টিউটার ছিলেন। এটুকুই বলতে পারি। আচ্ছা, বেশিরভাগ মা বাবারই স্বপ্ন থাকে যে ডাক্তার ইঞ্জিনিয়ার হোক ছেলে মেয়েরা। তো সেক্ষেত্রে তো তুমি একদম প্রতিষ্ঠিত একজন ডাক্তার হয়েও আবার 2000 সালের পর তুমি থিয়েটারে দিকে আবার তোমার মনের তাগিদেই তুমি আবার থিয়েটারে এলে, এবং তারপর সেই থিয়েটার থেকে আবার সিনেমা তৈরি বা সমস্ত কিছু। মানে এটা কি শুধুমাত্র তোমার একঘেয়েমি জীবনের মধ্যে কোনো যাতে একঘেয়েমি না থাকে সেটার জন্য, নাকি একটা নিশ্চিন্ত জায়গা থেকে কেউ এরকম ভাবে একদম একটা আনসার্টেন জায়গায় পা ফেলে না? মানে এটাও একটা তোমার চরিত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য, আমাদের বন্ধুরা জানুক একটু, যেটা কেন শুধুই মনের তাগিদে? না, প্রথম কথা বলি সেটা হচ্ছে যে আমরা তো মধ্যবিত্ত পরিবার থেকে আসা। মধ্যবিত্ত কেন, আমি বলবো নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসা। তো আমাদের বাড়ির যে রোজগার, সেই রোজগারও একটু কম সমই ছিল।
আর বড় ফ্যামিলি, তারপর বাবার একটা আর্লি রিটায়ারমেন্টের বিষয় ছিল। তো সব মিলিয়ে তখন ফ্যামিলিকে দেখার জন্য এবং কিছুটা অর্থনৈতিক কারণেই লেখাপড়া শিখে, যেটা সাধারণ মানুষ সবাই ভাবেন যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা এই ধরনের কোনো একটা প্রফেশনাল লাইনে গেলে রোজগারটা বেশ নিশ্চিন্ত হয়। তো সেই জায়গা থেকে আমার অনেকটাই মানে পড়াশোনা করার পর ডাক্তারি পেশা বেছে নেওয়া এবং সেই পেশা পড়াশোনা করা এবং পরবর্তীকালে দীর্ঘদিন প্র্যাকটিসও করা। তবে এটাও সত্যি ছিল যে ওই পাশাপাশি ডাক্তারি পড়ার সময় থেকেই একটা নাটকের চল ছিল। নাটক করতে ভালো লাগতো। আমি যে নাটক খুব একটা অভিনয় করেছি নাটকে তা বলবো না, তবে মূলত নাটক লেখা এবং পরিচালনার কাজ ছিল। তো আমাদের নাটকের দলও ছিল, মানে ছিল কেন বলবো, আজও আছে শৈলশিক বলে। তো আমরা নাটক শুরু করি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারপর আস্তে আস্তে বুঝতে পারি যে দুটো বিষয়, একটা হচ্ছে যে নিজের যেটা করতে ইচ্ছে করছে সেটাকে পার্সিউ করাটাই ভালো, আর দ্বিতীয় হচ্ছে যে এই পৃথিবীতে স্টেবল বলে কিছু হয় না, সবই ক্ষণস্থায়ী। চিরস্থায়ী ব্যবস্থা কিছু হয় না, সে ডাক্তারি হোক, ইঞ্জিনিয়ারিং হোক বা অন্যান্য সরকারি চাকরি, ব্যাংকের চাকরি ইত্যাদি ইত্যাদি যা যা আছে আর কি, ওকালতি বা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, যাই থাকুক না কেন, কোনোটাই খুব একটা চিরস্থায়ী বন্দোবস্ত নয়। তো যখন কিছুই চিরস্থায়ী বন্দোবস্ত নয়, তখন নিজের মনে যা ইচ্ছে সেটা করাটা অনেক ভালো বলে আমার বিশ্বাস, সেটাই করেছি। তো হ্যাঁ, একটু রিস্কপ্রোন ক্যারেক্টার আমার, একটু রিস্ক নিতে ভালোবাসি, খুব একটা যে মানে বাধা ধরা ছকে চলতে ইচ্ছে করে তা না। সেটাও একটা কারণ ছিল যে যদি কোনো কারণে ডাক্তারির বাইরে কিছু করা যায় তো সেই জন্য থিয়েটারও করতাম। আর পরবর্তীকালে তারপর শর্ট ফিল্ম যেরকম লোকে শুরু করে, তখন একটা মনে হয়েছিল যে শর্ট ফিল্মটা করলে খুব ভালো কিছু হবে, তো করে ফেলেছিলাম। তারপরে বিজ্ঞাপনের ছবি করা শুরু হয়, অ্যাসিস্ট করতে শুরু করি, সেটা কলকাতাতে এবং পরবর্তীকালে বম্বেতে কিছু সামান্য সময়ের জন্য। তারপরে মূলত ছবির স্ক্রিপ্ট লেখা, গল্প লেখা এবং তারপর ছবি করার দিকে চলে আসি। তো এইগুলো সবই ঘটে গেছে, কোনোটাই যে আগে থেকে খুব প্ল্যান করে রেখেছিলাম বা খুব ডিটারমিনিস্টিক লাইফ ছিল তা নয়, তবে ওই যখন যেরকম এসেছে তখন সেরকম রিয়াক্ট করে গেছি। এখনো তাই করছি বলেই আমার বিশ্বাস। এইটুকুই আর কি বলার মতো। এবার তোমার সিনেমাকে নিয়ে, সিনেমাতে আসি একটু কথা। যে 2012-তে তোমার মেঘে ঢাকা তারা বেরোলো, হ্যাঁ, তো ঋত্বিক ঘটকের বায়োপিক, মানে নীলকণ্ঠ বাগচি যেন একটা জ্বলন্ত আগুন। কি নেই মেঘে ঢাকা তারায়, দেশভাগ একদিকে, একটা অভাব অনটন, একটা সৃজনশীল মানুষের যে হৃদয়ের যন্ত্রণা, মানে সব কিছু মিলিয়ে একদম মানে কি বলবো, যে কোথায় কি এটা কমলেশ্বর মুখোপাধ্যায়ের মনের সাথে, একটা মনের আগুনের সাথে মিলে গেছিল বলে ঋত্বিক ঘটকের বায়োপিক। মানে অন্য কাউকে ছেড়ে কেন তুমি ঋত্বিক ঘটককে বেছে নিয়েছিলে? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে দুটো বিষয়, একটা হচ্ছে যে ঋত্বিক ঘটকের যে হ্যাঁ, যে যে সৌন্দর্য ভাবনা বা চিত্রকল্প, অবশ্যই সেটা আমার খুব ভালো লাগে, এখনো লাগে, সারা জীবনই লাগবে। তো সেটার প্রতি আকৃষ্ট হয়েছিলাম, একটা কারণ। আর একটা বিষয় হচ্ছে ঋত্বিক ঘটকের যে কন্টেন্ট, অর্থাৎ যে বিষয়বস্তু, তা ভীষণভাবেই মানে আপামর মানুষের প্রতি তার যে মমত্ব, এমপ্যাথি, এবং তার থেকে যে জন্ম নেয় যে ধারণা, যে ভাব, যে রাজনীতি এবং একটা সাম্যবাদী সমাজের চেতনা এবং স্বপ্ন, এই সবটা আমার ভীষণভাবে ভালো লাগে এবং সেটা ঋত্বিক ঘটকের জীবনে পাই। পাশাপাশি যে জ্বালাগুলো নিয়ে তিনি কাজ করেছেন তৎকালীন সময়ে সেই অবস্থাটা যা ছিল এখন একই রকম রয়েছে। মানুষে মানুষে বিভেদ, তারপরে এই যে দুটো দেশের মধ্যে কাঁটাতার, একটা বাংলাকে ভাগ করে দুটো বাংলা হয়ে যাওয়া, সবই তো রাজনৈতিক সমীকরণে হয়, কিন্তু মুশকিল হয় যে এর থেকে ক্ষতিগ্রস্ত হন মানুষ। তো সেই জিনিসগুলো ভীষণভাবে নাড়া দিয়েছিল। সেই কারণে
আর ঋত্বিকবাবুর জীবনটাও যদি একটু পড়া যায় তাহলে দেখা যায় যে এই জীবনের মধ্যেও নানা রকম তরঙ্গা বিঘাত রয়েছে। তো ওই তরঙ্গায়িত সময় এবং তার মধ্যে নিস্তরঙ্গ সংস্কৃতি, সেই সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন একজন মানুষ এবং শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়ে আছেন, তিনি কোনো আপোষ করছেন না সময়ের সঙ্গে। সেটা আমাদের নিশ্চয়ই ভীষণভাবে অনুপ্রেরণা দেয়, উদ্দীপনা দেয়, এবং তার থেকেই বোধহয় মেঘে ঢাকা তারা লিখে ফেলা এবং তারপর করে ফেলা সেরকম একটা প্রচেষ্টা ছিল। আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একটু ইন্টারনেট প্রবলেম ছিল। তো যাই হোক, যত বাধাই হোক না কেন, কারণ আমরা আজকে তোমাকে পেয়েছি আমাদের আসরে, মানে আড্ডা, এটা একটা খুব খুব বড় পাওনা। আর তুমি তো মানে একদম শুটিং থেকেই পুরো এসছো, অনেক তোমার কষ্ট হচ্ছে, তবুও আমাদেরকে সময় দিয়েছো একটুখানি। আমরা একটু হ্যাঁ, যেটা শুনছিলাম যে নীলকণ্ঠ বাগচি এবং ঋত্বিক ঘটক আসলে, তো মানে এত অদ্ভুত অদ্ভুত, মানে কি বলবো, গায়ে কাঁটা দেওয়ার মতন এক একটা সংলাপ ওখানে, যে এই ভাবনার জগতে একদিনও বেইমানি করেছি বল। কিংবা ওই যখন বলছেন যে নীলকণ্ঠ বাগচি যে আমি সিনেমার প্রেমে পড়িনি বিক্রম দা, ওটাকে যুদ্ধের একটা অস্ত্র হিসাবে দেখেছি। মানে এই যে সংলাপ গুলো, যেন একটা পুরো জাতির একটা মানে ভেতর থেকে কথা বলে আসা, যে তাদের যে বিদ্রোহ বিপ্লব সবকিছু। তা আমরা একটুখানি ছোট্ট করে দেখে নেবো এইখানে তোমার মেঘে ঢাকা তারার একটা অংশ। আমি একটু অনুরোধ করব স্টুডিও থেকে, যাতে একটু আমরা এই সময় মেঘে ঢাকা তারাটা দেখতে পারি, আমাদের বন্ধুরা দেখুক আরেকবার নতুন করে। আমি তাকে চিনি, তাকে আমি দেখেছিলাম। স্যার, অ্যালকোহলিক। আমি সিনেমার প্রেমে পড়িনি বিক্রম দা, ওটাকে যুদ্ধের একটা অস্ত্র হিসেবে দেখছি। আয় বাবা, আজ গোটা রাত রিহার্সাল আছে। তুমি কি আজকাল মদ ছেড়ে ধর্মের অভিমেয় আছো নাকি? প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চিঠি চাপাটি সুপারিশ আসবে, শুনেছি ওনার বিশেষ পরিচিত। এই পার মাতালটাকে পুষেছেন এখানে? সালা ডিবে সাঁতে লাগতা। মাঠ পাথার গ্রাম নগর বন্দরে তৈরি হও, কার ঘরে জ্বলেনি দ্বীপ, চির আধার তৈরি হও। সরকার তোমাকে পদ্মশ্রী দিচ্ছে বলছো? এন্টারটেনমেন্ট। আমি এখানে লোকরঞ্জন করতে আসিনি। কটা সুরের বাচ্চার ছবি ব্যাপারটা বুঝে বল। मैंने आपकी 3 पिक्चर देखी है, कुछ समझ में नहीं आया, मगर पेंटिंग जैसी दिखती है। কেউ আছে যে কান্না বুঝতে পারে? আপনি বলতে পেরেছিলেন তাই? হ্যাঁ পেরেছিলাম, কারণ আমি একজন পিপলস আর্টিস্ট আর ওটাই আমার কাজ। এর বদলা চাই। বদর বিক্ষুব্ধ সময় মানুষকে দুহাত তুলে মুজরো করবে না। লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো। সব পুড়ছে, ব্রহ্মাণ্ড পুড়ছে,
Separation is essential. দাও না কটা টাকা। টাকা নেই। চতুর্দিকে তাণ্ডব, চারিদিকে রক্ত, ভয়ানক অশ্লেষা। হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। দেখ মা, আমরা তো সবাই পাগল, সবাই খেপা, কিন্তু খেপামিটা বেরিয়ে না এলে কোনো কাজ হবে, সৃষ্টি হবে, হবে না, কিচ্ছু হবে না। কাজ করতে পারছি না। সংসারে একটা টাকা নেই। দুনিয়ায় টাকা থাকবে না দুর্গা, কাজগুলো থেকে যাবে। অসাধারণ একটা অনুভূতি, কি বলবো, যত দেখি মেঘে ঢাকা তারা তত মুগ্ধ হয়ে যায়, মানে ভেতরের রক্ত গরম বলে না, ঠিক তাই হয়ে যায়। তো যাই হোক, তোমার অনেক ইন্টারভিউতে দেখেছি যে তুমি বারে বারেই বলো যে ঋত্বিক ঘটক মানে তার সিনেমা বুঝতে গেলে আরো 30-40 বছর পরে মানুষে বুঝতে পারে। তো তুমি মানে একজন পরিচালক হিসেবে, তো তোমার মনে হয় না যে এই জায়গাটা যে মানুষের জন্য সিনেমা করছে সেটা আরো 30-40 বছর পরে লোকে বুঝুক? এটা তুমি কি নিজে সমর্থন করতে পারো এটা? বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে যে এক একজন শিল্পী আছেন, এক একজন কেন, যারা প্রথিতযশা শিল্পী। আমি শুধুমাত্র তো ঋত্বিক ঘটকের বিষয় নয়, ঋত্বিক ঘটকই বলুন, সত্যজিৎ রায় বলুন, বা মৃণাল সেন বলুন, তপন সিংহ বলুন, বা তরুণ মজুমদার বলুন, অজয় কর বলুন, এনারা যে ছবি করে গেছেন একটা সময়, সেই সময় থেকে অনেক এগিয়ে আছে ছবি। মানে আপনি যদি এখন আবার নতুন করে সত্যজিৎ রায়ের ছবিগুলো দেখেন, ধরুন আপনি যদি পথের পাঁচালী, অপরাজিত বা অপসংসার দেখেন, আপনি যদি জলসাঘর দেখেন, বা দেবী দেখেন, বা হয়তো পরশপাথর দেখেন, আপনি দেখবেন যে আপনি নতুন নতুন জিনিস খুঁজে পাচ্ছেন। আগেও দেখেছেন, তখন যেগুলো পেয়েছেন আর আজকে যেটা পাচ্ছেন সেটা আবার নতুন করে দেখা। রবীন্দ্রনাথের কবিতা পড়লে এমন হয়, আমার তো রবীন্দ্রনাথের গান শুনলে তেমন হয়, যে যখন আগে একবার শুনেছি, একবার কেন অনেকবার শুনেছি, তখন একটা গভীরতা অবধি হয়তো পৌঁছতে পেরেছি, বা হয়তো পারিও নি কোনো গভীরতায় পৌঁছতে। তারপরে আবার যখন পড়েছি বা শুনেছি, তখন মনে হয়েছে যে নতুন কিছু আবিষ্কার করলাম একই গান থেকে। এবং এটা চলে, হয়তো আমার বিশ্বাস যে আগামী 100 বছর বাদেও আবার যখন মানুষ রবীন্দ্রনাথকে নতুন করে চিনবে, ঠিক তেমন নতুন করে আবার অ্যাসেসমেন্ট হবে, নতুন করে ইভ্যালুয়েট করবেন। হয়তো তাদের দৃষ্টিটা আমাদের থেকে অনেক এগিয়ে থাকার দৃষ্টি হবে। তো ঋত্বিক ঘটকের ক্ষেত্রেও তাই। তখনও যারা দেখেছেন ঋত্বিক ঘটকের ছবি, তারা যে সেটা বুঝতে পারেননি তা বলছি না, তারা একরকম ভাবে বুঝেছে। তারপর সময়ের সঙ্গে তাল রেখে অনেক দূর এগিয়ে গেছি আমরা। এগিয়ে গিয়ে যখন আবার ফিরে দেখছি আমরা ঋত্বিক ঘটকের ছবি, বা তেমন মনীষীদের ছবি, মাস্টারদের ছবি, সেটা সারা পৃথিবীব্যাপী মাস্টারদের কথা বলছি। আজকে যখন একটা কেউ আইজেনস্টাইনের ছবি দেখছেন, কেউ হয়তো ফেলিনি দেখছেন, কেউ কুরোসাওয়া দেখছেন, কেউ ডিসিকা দেখছেন, তো তখন মনে হচ্ছে যে আবার নতুন করে যেন কিছু একটা পেলাম। চ্যাপলিন দেখলে আমি তো প্রত্যেকবার দেখি আর নতুন নতুন জিনিস বুঝতে পারি, আবিষ্কার করি। আমি বলতে চাইছি যে ঋত্বিক ঘটকের কাজ সেরকমই। মানে তখন দেখেছি একরকম, তারপর একেবারে আমাদের যৌবনকাল যখন, তখন নন্দনের রেট্রোস্পেক্টিভ হয়েছিল, তখনও দেখেছি, আবার এখনো দেখি। বোধগুলো পাল্টে পাল্টে যায়। আপনি যার কবিতা দিয়ে শুরু করলেন, জীবনানন্দ দাশের কথা বলছি, জীবনানন্দ দাশ আমরা প্রথমবার যখন পড়ি, তখন হয়তো একটা বিশেষ গভীরতায় পৌঁছই। যত আমাদের বয়স বাড়ে, কবিতাটা কিন্তু আমাদের সঙ্গে ম্যাচিওর হয়, অর্থাৎ সেই কবিতাটাই আবার আমরা নতুন করে পড়তে থাকি, এবং হয়তো প্রত্যেক দিন তার আলাদা মানে দাঁড়ায়। যে রূপসীদের আমি অ্যাসিরিয়ায়, মিশরে, বিদিশায় মরে যেতে দেখেছি, কাল তারা অতি দূর আকাশের সীমানায় কুয়াশায় কুয়াশায় দীর্ঘ বর্ষা হাতে করে কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে। এই যে লাইনটা, এই লাইনটা যৌবনের যে মানে আর প্রৌঢ়ত্বের যে মানে দাঁড়ায়, তা সম্পূর্ণ আলাদা। আমি বলতে চাইছি যে মানুষ যেভাবে ম্যাচিওর করে,
একজন মাস্টারের কাজ সেইভাবে আদৃত হতে থাকে এবং এই সমাদৃত হতে হতে তা কালজয়ী হয়ে যায় একটা সময়। সেই কথাটাই বলতে চাই। হ্যাঁ, আচ্ছা, আমরা একটুখানি জানতে চাইবো চাঁদের পাহাড় করার সময়, ওটা তো তোমার সব থেকে বড় বাজেটের, প্রায় 25 কোটি। তো ওটা করার সময় তোমার কি কি চ্যালেঞ্জ ছিল? সেই চ্যালেঞ্জ গুলো যদি আমরা একটু শুনতে পাই আর কি, ছোট্ট করে একটা ভিডিও আছে, আনকাট একটা ভিডিও, তো ওখানে খুব ছোট্ট একটা ভিডিও আমরা এখানে একটু দেখেও নেব। তো ওটা একটু স্টুডিওতে রিকোয়েস্ট করব আমি ওই ভিডিওটা একটু চালাতে, একটা আনকাট ছোট্ট একটা ভিডিও চাঁদের পাহাড়ের ওপর। Got it. হ্যাঁ, এই যে মানে সব থেকে হিংস্র বলতে গেলে একেবারে, মানে সিংহের সাথে এরম একটা জায়গায় অভিনয় করা, এবং তোমার পরিচালনায় চাঁদের পাহাড় তো একটা কি বলবো ইতিহাস পুরো। তো এখানে কি কি চ্যালেঞ্জ তোমার নিতে হয়েছিল চাঁদের পাহাড় করার সময়? প্রাথমিক চ্যালেঞ্জ ছিল হচ্ছে যে বাংলা ভাষায় রচিত শিশু পাঠ্য যতগুলো গল্প রয়েছে তার মধ্যে চাঁদের পাহাড় আমার ধারণা সবচেয়ে বেশি জনপ্রিয় এখনো পর্যন্ত, অন্তত আমাদের জেনারেশন অন্তত তাই ছিল। সেটাই একটা চ্যালেঞ্জ ছিল সবচেয়ে বড়, সেটা নিজের কাছেই, যে আমি যেভাবে চাঁদের পাহাড় দেখেছি, অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখার মাধ্যমে যেভাবে আফ্রিকা দেখেছি বা শঙ্করকে দেখেছি, আদৌ সেটা ফুটিয়ে তোলা যাবে কিনা, এটা তো প্রথম চ্যালেঞ্জ। এবং ফুটিয়ে তোলা গেলেও শিল্পের নিয়মই হচ্ছে যে সবাই, যখন মানুষ কোনো একটা গল্প পাঠ করছেন বা উপন্যাস পড়ছেন বা কবিতা পড়ছেন, তখন কিন্তু তার চিন্তা ভাবনায় প্রত্যেকেই নিজের মনে মনে একটা সিনেমা বানাচ্ছেন, প্রত্যেকে নিজের নিজের মতো করে দেখছেন। এখন যখন সেই বিশেষ সাহিত্যকর্মটি একটি চলচ্চিত্রের আকার ধারণ করছে, তখন স্বাভাবিকভাবেই একজন মানুষের ভাবনা সেখানে প্রতিফলিত হচ্ছে, আর বাকিরা নিজেদের ভাবনার সঙ্গে তার ভাবনাটাকে মেলানোর চেষ্টা করছেন। অনেক সময় খামতি পাচ্ছেন, অনেক সময় উপরি পাচ্ছেন। সেই কারণে কারুর কারুর ভালো লাগছে, কারুর কারুর ভালো লাগছে না। এটা আপেক্ষিক বিষয় এবং এটা একদম ব্যক্তিগত বিষয়। মজাটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে একটা কাজ করার ক্ষেত্রে নিজের ভালো লাগাটা আমার ধারণা প্রথম আসে। তো সেটা ভালো লাগবে কিনা আদৌ, বা লাগলেও সেটা করতে পারবো কিনা, যতটা পারছি চেষ্টা করছি করার, এক। দুই হচ্ছে যে আমরা সবসময় আমাদের রিসোর্স একটু কম, অর্থাৎ বলিউড বা হলিউড বা অন্যান্য বিদেশি যে মানে প্রোডাকশন হাউসেস রয়েছে তার তুলনায় বাংলায় বাজেটটাও কম এবং ইনফ্রাস্ট্রাকচারও অনেকটা কম, সেটা বলাই বাহুল্য। তো এবার তার মধ্যে থেকে খুব বড় আকারের একটা স্বপ্নকে সত্যি করা, এটা একটা মস্ত বড় চ্যালেঞ্জ। 3 নম্বর হচ্ছে যে বিভূতিভূষণ যে চাঁদের পাহাড় লিখেছিলেন সেটা 1937 সালে বসে লেখা, আর গল্পটা হচ্ছে 1909-1910 এই সময়কাল ধরে চলছে। প্রবলেমটা হচ্ছে এই যে প্রথম আমাদের যেটা মনে হয়েছিল শুটিং করতে যাওয়ার আগে, অন্তত আমার সেই ভয়টা ছিল, সেটা হচ্ছে আজকের আফ্রিকার যে ওয়াইল্ড লাইফ, আজকের আফ্রিকার যে ফ্লোরা এবং ফনা, অর্থাৎ যে বৈচিত্র্য আর কি, প্রাকৃতিক বৈচিত্র্য, সেটা কি সেই 1937 বা 1909-10 মতো আছে না নেই, এটা একটা খুব বড় প্রশ্ন। কারণ আজকে অজস্র মোবাইলের টাওয়ার বসে গেছে, আজকে সমস্ত আমাদের স্যাটেলাইট দিয়ে খবরাখবর আসে, সবকিছু হয়। এবং সবচেয়ে বড় কথা যে আফ্রিকার
আর্থ রাজনৈতিক পরিস্থিতিও খুব খারাপ হয়ে গেছে। তো আমরা যেভাবে চাঁদের পাহাড়ে যা যা ঘটতে দেখছি সেগুলো আদৌ দেখাতে পারবো কিনা বা ঘটাতে পারবো কিনা, এটা ছিল হচ্ছে আরো একটা বড় চ্যালেঞ্জ। তো এবার আফ্রিকাতে গিয়ে অনেকটা বোঝা গেল যে না, সেই চ্যালেঞ্জগুলো বোধহয় সম্ভব মোকাবিলা করার, এবং মোকাবিলা করাও হলো। শুধু আমি নয়, যৌথভাবে সবার সঙ্গে মিলেই করা হলো। কিন্তু মুশকিল যেটা হলো সেটা হচ্ছে যে এর আগে আমরা আমাদের বাংলায় তেমন ভাবে অ্যানিমাল শুটিং দেখিনি, অর্থাৎ সম্পূর্ণ ছবিটাই একটা মানে জন্তু জানোয়ার কেন্দ্রিক। এই বিষয়টা খুব একটা যে বেশি দেখেছি তা না। হ্যাঁ, দেখেছি আমরা আগে তপন সিংহের ছবি দেখেছি, সফেদ হাতি, বা আরো অন্যান্য ছবিও কিছু দেখেছি ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে করা। কিন্তু একটা গোটা ছবিতে এত রকমের জন্তু জানোয়ার দেখতে পাওয়া, এটা একটা সত্যি খুব চিন্তার ভাবনার বিষয় ছিল। এটা একটা বিষয়। আর একটা বড় বিষয় হচ্ছে যে ধরনের ল্যান্ডস্কেপের বর্ণনা আছে সেগুলো পাবো কিনা। আর 3 নম্বর হচ্ছে বিশেষ করে আগ্নেয়গিরির ওই সিচুয়েশনটা পাওয়া। আর চতুর্থ হচ্ছে যে ওই জঙ্গলের মধ্যে আমাদের তো অ্যাকচুয়ালি চাঁদের পাহাড়ে যে রুটটা দেওয়া আছে, অর্থাৎ ইউগান্ডা রেলওয়েজের যে রুট এবং শঙ্করের যে যাত্রাপথ, তা কিন্তু একদিকে যেরকম ইউগান্ডা কেনিয়া রয়েছে, অন্যদিকে তানজানিয়া রয়েছে, তারপরে রোডেশিয়া অর্থাৎ জাম্বিয়া জিম্বাবুয়ে রয়েছে, এবং ফাইনালি সাউথ আফ্রিকার রিক্টার্সভেল্ড রয়েছে, যেটা সাউথ আফ্রিকার নর্দার্ন কেপ ডিস্ট্রিক্টে। মুশকিল হচ্ছে মাঝখানে কিন্তু কিছুটা জায়গা যাওয়ার মধ্যে অ্যাঙ্গোলা দিয়ে যাওয়া আছে, এবং কিছুটা কঙ্গোর জঙ্গলও আছে। এবং কঙ্গোর জঙ্গল কিন্তু আফ্রিকার অন্যান্য জঙ্গলের থেকে খুব আলাদা। কঙ্গোর জঙ্গল কিন্তু রেইন ফরেস্ট। তো সেটা আমরা তো সব জায়গাটা একসঙ্গে শুটিং করতে পারবো না, এটা আমি জানতাম। এবং সব জায়গা যদি একসঙ্গে শুটিং করতে না পারি, তখন সেগুলোকে কিভাবে এক জায়গায় আনা হবে, বা কতটা কম্পিউটার গ্রাফিক্সের সুযোগ আমরা নেব, সহায়তা নেব, বা নিলেও সেই কম্পিউটার গ্রাফিক্সের কাজ কিরকম হবে আমাদের বাংলায় এবং বম্বেতে, এই নিয়ে অনেক চ্যালেঞ্জ ছিল। তো অবশ্যই সেই চ্যালেঞ্জ আমরা নিয়েছিলাম। সেটা শুধুমাত্র যে আমি একা নিয়েছিলাম আমি তা তো বলবো না, আমাদের গোটা ইউনিট নিয়েছিল, এবং সঙ্গে অবশ্যই প্রডিউসার, প্রযোজক ভীষণভাবে নিয়েছিলেন। বিশেষ করে শ্রীকান্ত এবং মণি ভীষণভাবে নিয়েছিল, না হলে তো এই ছবি করা যায় না ওই সময় দাঁড়িয়ে। পরবর্তীকালে বুঝেছি যে হ্যাঁ, চ্যালেঞ্জের সম্মুখীন হলে কিছু কিছু জিনিস আমরা করতে পেরেছি, কিছু কিছু জিনিস করতে পারিনি। আর জীবনে একটা মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়েছে। কেন না, এই ধরনের শুটিং এর অভিজ্ঞতা বোধহয় সেই অর্থে আমাদের এখানে কারোর খুব একটা হয়নি। তো এটাই বলতে পারি আর কি। চ্যালেঞ্জ তো প্রচুর ছিল, চ্যালেঞ্জ মোকাবিলা করার মতো স্পিরিটটাও ছিল। কিছুটা কিছুটা চ্যালেঞ্জ অতিক্রম করা গেছে, কিছুটা কিছুটা যায়নি। এবার বাকিটা দর্শকের হাতে। দর্শক দেখেছেন, তাদের ভালো লেগেছিল, সেটা আমাদের জন্য একটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়, এটা বলতে পারি। হ্যাঁ, এবারে একটু তোমার নিজের অভিনয়ের দিকে আসি। হ্যাঁ, তো মানে কৌশিক গাঙ্গুলির খাত, এই সিনেমাটা মানে আমি নিজে যখন দেখি, তার কিছুদিন আগেই স্বামী অভেদানন্দের লাইফ বিয়ন্ড ডেথ পড়েছি। তো তারপরেই যখন আমি সিনেমাটা দেখলাম এবং সেখানে মানে তোমার অভিনয়, সব থেকে বড় কথা আমার প্রশ্ন জাগে যে তুমি তো যতটুকু যে দেখেছি তোমার বিভিন্ন ইন্টারভিউতে বা নিজেও ইন্টারভিউ নিতে গিয়ে দেখেছি যে মানে অসম্ভব রকমের তুমি মানে কি বলবো যে মানুষের কথা, মানুষের জন্য, মানে একেবারে গণতান্ত্রিক যাকে বলে, আমি যদি ব্যবহার করি মার্কসিস্ট, একদম হয়তো ভুল বলবো না। হ্যাঁ, তোমার মার্কসিজমটা তুমি খুব পছন্দ করো। তো তোমার পছন্দের বা তোমার আদর্শ, সেই জায়গা থেকে একেবারে মানে মৃত্যুর পরের অস্তিত্ব, পরজন্ম, এবং সেটার উপরে বেস করে একটা সিনেমা, সেখানে তুমি নিজে একটা অসাধারণ চরিত্রে, তোমার সেই গমগমে গলায়, মানে কি বলবো, কখনো মনেই হয়নি যে ওটা মৃত্যুর পরের একটা স্টোরি চলছে। তো এটা নিয়ে আমার খুব জানার ইচ্ছে যে তুমি কি এটা বিশ্বাস করো, তোমার মানে মানে মানুষ কমলেশ্বর মুখোপাধ্যায় যে জন্ম, পরজন্মবাদ বা মৃত্যুর পরের অস্তিত্ব, একটু বলো কিছু। না, তা তো মানি না, কারণ আমি তো বললাম আমি একটা বিশেষ দর্শনে বিশ্বাস করি, এবং যেটা হচ্ছে যে সমাজ বদলের স্বপ্ন দেখে এবং সমাজতান্ত্রিক একটা দুনিয়া তৈরি করার স্বপ্ন।
কিন্তু অভিনেতার সত্তা আর চরিত্রের সত্তা এই দুটো কিন্তু আলাদা। মানে একজন সম্পূর্ণ নাস্তিক মানুষকেও হয়তো অনেক সময় আস্তিক মানুষের চরিত্র অভিনয় করতে হয়। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ধরা যাক বিসর্জন হচ্ছে, তো সেই বিসর্জনের রঘুপতি একটা সময় ঋত্বিক ঘটক নিজে করতেন। ঋত্বিক ঘটক কিন্তু আপাতমস্তক একজন নাস্তিক মানুষ। আবার সৌম্য মিত্র করতেন, সৌম্য মিত্রও কিন্তু নাস্তিক মানুষ। কিন্তু বিসর্জন এনারা যখন অভিনয় করতেন, এর থেকে ভালো অভিনয় বোধহয় কেউ কোনোদিন করেন। যেরকম ধরা যাক, যখন একজন মানুষ তিনি কোনো একটি খলনায়কের চরিত্রে অভিনয় করছেন, আসলে তো তিনি খলনায়ক নন, তো যদি তার অভিনয়ের প্রতি বিশ্বাসটা থাকে এবং চরিত্রে বিশ্বাসটা তৈরি হয়, তাহলে আমার ধারণা যে কোনো চরিত্র যে কোনো মানুষের পক্ষে করা সম্ভব, প্রোভাইডেড তিনি অভিনয় শিল্পের সঙ্গে যুক্ত, চর্চা করেন, আর পাশাপাশি কিছুটা অভিনয় করার নিজস্ব ক্ষমতা আছে। এখন কৌশিকদা নিজে একজন খুব বড় মাপের অভিনেতা। আমি তো মনে করি যে আমাদের মানে এই সময়ে কৌশিকদা অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা একজন। কৌশিক গাঙ্গুলির কথা বলছি। তো সেই কৌশিকদার পরিচালনাও কৌশিকদা অনেক করেছেন এবং খুব ভালোভাবে অভিনয় দেখিয়েও দেন বা বলেও দেন যে কোথায় কোনটা করতে হবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে কৌশিকদার সঙ্গে ছবি করব, এটা তো খুব গর্বের বিষয়, আনন্দের বিষয়, সেটা করেও ছিলাম। আর সত্যি কথা বলতে ওই চরিত্রটা কোনোভাবে আমাকে বানিয়ে গেছিল, সেটা নিশ্চয়ই কৌশিকদা সেইভাবে ভেবেই করেছিলেন। তার জন্য আমি কৃতজ্ঞ। মানুষের ভালো লেগেছিল, তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। এবার ওই মাঝে মধ্যে অভিনয় করে ফেলি আর কি। অভিনয়টা যে আমি নিয়মিত করি তা নয়, তবে বেশিরভাগই আমাদের কলিগরা যখন ছবি করেন তখন আমাকে বলেন যে এই চরিত্রে করে দাও, তো আমিও ফাঁকা থাকলে করতে মন্দ লাগে না। একসঙ্গে যাওয়া, শুটিং ইউনিটের মধ্যে থাকা, সবাই সহ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে গল্প আড্ডা করা, তার সঙ্গে একটু অভিনয়ের চেষ্টা করা, নিজেকে একটু ওই ছোঁয়ায় রাখা আর কি। আমি এইভাবেই বিষয়টাকে বিচার করি আর কি, এইটুকুই বলতে পারি। আচ্ছা, তোমার অভিনেতা হিসেবে এই যে মানে ভেরি রিসেন্ট পিউপা দেখলাম আমি, তো পিউপাতে ইন্দ্রাশিস আচার্য একদমই মানে বেশি দিনের পরিচালক নয়, তো সেখানে তোমার একটা অসাধারণ অভিনয়, তোমার ক্যারেক্টারটাই বলো পুরো সিনেমাটাকে এগিয়ে নিয়ে গেছে। তো সেখানে তোমার, আমার নিজের এটা খুব প্রশ্ন জাগে মনে, তুমি একজন পরিচালক এবং একজন মানে রীতিমতন সফল পরিচালক, সেখানে একজন জুনিয়র পরিচালকের সিনেমায় যখন তুমি অভিনয় করছো তখন তার ডাইরেকশন তোমাকে শুনতে হয়, বা সেখানে মনে হয় না যে কোনো সময় মন থেকে বেরিয়ে আসে না যে এই মতন করিনি, মানে এই যে নক্ষত্রে নক্ষত্রে কোনো সংঘর্ষ সিনেমাটা বানানোর সময়, এরকম কিছু কি কখনো হয় মনের ভেতর থেকে যে আমি করলে হয়তো এটা একটু অন্যরকম হতো? না, তা নয়। বিষয়টা এরকম যে সাধারণত একজন পরিচালক তার নিজের ছবির ক্ষেত্রে যতটা গভীরে প্রবেশ করতে পারেন, আমার বিশ্বাস সেটা অন্য কারোর পক্ষে করা সম্ভবই না। কারণ তিনি প্রথমে এটা নিয়ে ভেবেছেন এবং তারপর সেটার একটা স্ক্রিন প্লে হয়েছে, যে কন্টেন্টই হোক না কেন, এবং তারপর সেটাকে তিনি বহু ভেবে তার সব হয়েছে, তার একটা চিত্রকল্প তৈরি হয়েছে, তার এক দৃশ্যকল্প এবং শব্দকল্প তৈরি হয়েছে, হয়তো তার মধ্যে মিউজিক রয়েছে, হয়তো তার মধ্যে অন্যান্য সাউন্ডস্কেপ রয়েছে। তো এই পুরো বিষয়টা তার মস্তিষ্ক প্রসূত এবং তিনি একটা সুতোয় মালাটা গেঁথেছেন। সেখানে মাতব্বরি করতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, সে আমার থেকে বয়সে যতই ছোট হোক না কেন। আমার সেখানে আমার মনে হয় যে আমার অ্যাক্টর সেলফটাকে ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ, এবং আমি অভিনয়টা করছি যদি ঠিকঠাক করতে পারি তাহলে এই ছবিটাতে কিছুটা কন্ট্রিবিউট করা যাবে। আর যদি ঠিকঠাক না করতে পারি তাহলে তিনি যে স্বপ্নটা দেখেছেন সেটাকে আমি প্রায় ভেঙে দিচ্ছি, নস্যাৎ করে দিচ্ছি। তো সেই কারণে যেটুকু পারি আমি মানে নিজের অভিনয়টাকে চেষ্টা করি ভালো করা, সেটা গেল একটা বিষয়। এখানে পরিচালক সত্তাটা আসেই না। আর 2 নম্বর হচ্ছে যে পরিচালনা তো ফিল্ম মেকিং, আসলে ফিল্ম মেকিং তো একটা মানে এইরকম বিষয় যে
কিছু প্যাশনেট মানুষ তারা একটা মানে ছবি বানানোর চেষ্টা করছেন একটা শিল্প মাধ্যমে, মানে বিভিন্ন ধরনের যে শিল্প মাধ্যম রয়েছে আমাদের, সাহিত্য রয়েছে, চিত্রকলা রয়েছে, স্থাপত্য রয়েছে, তারপরে কবিতা রয়েছে, গল্প রয়েছে, আবার অন্যদিকে মিউজিক রয়েছে, থিয়েটার রয়েছে, নাচ রয়েছে। এই যে তার মতোই ফিল্ম আর একটা শিল্প মাধ্যম। তো তেমন একটা শিল্প মাধ্যমে যিনি কাজ করছেন তাকে না ওই সফল বা অসফল, সিনিয়র বা জুনিয়র আখ্যা দেওয়ার কোনো মানে হয় না। কারণ আমরা দেখেছি অনেক ক্ষেত্রে অনেক শিল্পীকে বলা হয়েছে একটা সময় যে তিনি সফল নন। ধরা যাক ভ্যান গগ, ভিনসেন্ট ভ্যান গগের কথা বলছি, হয়তো তিনি সেই সময় সফল ছিলেন না, কিন্তু তারপর দেখা গেল যে ভ্যান গগই সফলতম চিত্রকর হলেন। আর ঠিক মজার কথাটা হচ্ছে যে যখন ওই মুলা রুজের যে ক্যাফে, সেই ক্যাফেতে বসে ওনারা আড্ডা মারতেন এই পোস্ট ইমপ্রেশনিস্ট যারা শিল্পীর দল, তাদের মধ্যে কিন্তু সবচেয়ে জুনিয়র ছিলেন ভ্যান গগ, আর সিনিয়রদের মধ্যে ছিলেন ক্লদ মনে, পল সেজান, অনেকেই ছিলেন। তো মজা হচ্ছে যে কখন যে কার কাজ স্বীকৃতি পাবে আর পাবে না তারা নিজেরাও জানতেন না। পল গঙ্গার সামনেই ভ্যান গগ ছবি আঁকতেন, পল গঙ্গা ওনার থেকে সিনিয়র ছিলেন সেই অর্থে। তারপর আবার তাঁর দ্বীপান্তর হয়ে গেল, তিনি যখন দ্বীপান্তরে চলে গেলেন তখন মনেট বা সেজানের ছবি আঁকার দিকে লোকের নজর পড়লো, কুর্বের দিকে নজর পড়লো, অনেক পরে ভ্যান গগের দিকে নজর পড়লো। সফল বা অসফল কথাটা বলা খুব আপেক্ষিক। মানে আপনি যার কবিতা দিয়ে শুরু করলেন, আবার আমি জীবনানন্দ দাশের কথায় ফিরে যাব, তিনি যখন লিখছেন তখন কিন্তু বিরাট যে জনপ্রিয় ছিলেন তা নয়। আর আমার মতে আমি বিশ্বাস করি যে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি, মানে কবিত্বের শ্রেষ্ঠত্ব যদি কারোর পাওনা থাকে সেটা ওনার, কিন্তু সেটা আমরা বুঝেছি অনেক পরে। তো এই পুরো বিষয়টা না শুধু স্পেশিয়াল স্কেল, অর্থাৎ কোন সময়ে কোন জায়গায় একটা মানুষের অবস্থান তা দিয়ে বিচার্য বোধহয় নয়, টেম্পোরাল স্কেলেও বিচার্য, টাইমের স্কেলে। যেরকম আমরা অনেক সময় বলি না যে একটা ছবি, ধরা যাক যে কোনো একটা ছবি, সেটা বাণিজ্যিকভাবে ভীষণ সফল, ঠিক বাণিজ্যিকভাবে ভীষণ সফল হয়তো 4 সপ্তাহের জন্য, কিন্তু এমন ছবি আছে যার নাম পথের পাঁচালী, যেটা হয়তো 6 দশক ধরে বাণিজ্যিকভাবে সফল। কারণ পথের পাঁচালীর সময়কার অন্য কোনো ডিভিডি কিন্তু আজকে আর বিক্রি হয় না, পথের পাঁচালীটা এখনো বিক্রি হয়। অর্থাৎ টেম্পোরাল স্কেলে সে সফল, আবার কেউ স্পেশিয়াল স্কেলে সফল। আর এই সাফল্যের আর একটা সমস্যা হচ্ছে যে সাফল্যের মাপকাঠি বলে কিছু হয় না, কে কতটা জনপ্রিয় হচ্ছেন এটা দিয়েও বোধহয় শিল্পের কোনো মানে মাপা যায় না। তো সেই কারণে আমি বলবো যে যে কোনো ভালো স্ক্রিপ্ট, যে কোনো ভালো চরিত্র যদি আমি করতে পারি, আমি আমাকে ধন্য মনে করি, সেটা যার কাজই হন না কেন। তবে আমি আবার সব কাজের জন্য যোগ্য কিনা সেটিও আমার প্রশ্ন আছে, সেটা ঠিক। যাই হোক, বলুন। হ্যাঁ, আমরা কি একটু পিউপার অংশ দেখে নেব? অল্প একটু তোমার হ্যাঁ, অভিনয় একটু দেখবো। নিশ্চয়ই। পিউপার অসাধারণ অভিনয় করেছে, একটু দেখি, আমি স্টুডিও বলছি। হ্যাঁ, একটু পিউপাটা চালাও স্টুডিও থেকে। হ্যাঁ, সবই এক। ডাক্তার তো বলছে 10-12 দিন আছে। ডাক্তার কি ভগবান? 10-12 দিনও হতে পারে, 5 থেকে 50 দিনও হতে পারে। আমার উপায় থাকলে আমি বাবাকে আমার কাছে নিয়ে গিয়ে রাখতাম রে। এসব কেন ভাবছিস? আমি তো ছুটি বাড়াবার কথা বলে দিয়েছি, তাই না? তো সামনে ব্রাইট ক্যারিয়ার পড়ে আছে শুভ্র, লাইফ তোকে ডাকছে, আর দাদা ইনফিনিটির ডাক শুনে ফেলেছে। কালকে কথা হয়েছে ওদের সঙ্গে। I think they've got a replacement. আমার অ্যাসাইনমেন্টটা সম্ভবত ক্যান্সেল হয়ে যাবে। মেয়েটার অবস্থা কি একবার খেয়াল করেছো? লেটেস্ট ক্লাস টেস্টের নম্বরগুলো একবার দেখেছো? কয়েকটা ক্লাস টেস্ট কি এত জরুরি? আমি বাবার সাথে শান্তিতে আছি, তো দেরি হয়ে যাচ্ছে, বেরিয়ে যা।
সেলফ ডিস্ট্রাকশন ইজ ব্রুটালিটি। ব্যাপারটা যে এত দূর এগিয়ে যাবে তা তো আমি বুঝতে পারিনি কাকু। কিন্তু আজ যদি সুযোগ ছেড়ে দিস পরে দাদাকে দুষবি, এন্ড দাদা ডাজন্ট ডিজার্ভ দ্যাট। মন শক্ত করে রাখলে গাছের সঙ্গে বাঁচা যায়। কি করবো আমি বর্ষা? ফেলে চলে যাও? সম্ভব? সম্পর্ক একটা ইনভেস্টমেন্ট আর ইমোশনাল ব্যালেন্স। অসাধারণ এক অন্তর্দ্বন্দ্বের সিনেমা বলবো আমি। মানে আর সব থেকে ভালো লাগার জায়গা যেটা, যে তোমার ওই বোধহয় সান্দাকফু যাওয়ার পথে ওটা শুটিং হয়েছিল। তো ইন্দ্রাশিস আচার্যরও একটা ইন্টারভিউতে তোমার সাথে শুনেছি যে তুমি যেটাতে যাচ্ছিলে একেবারে মানে খাদের কিনারায়, যে ওরা ভয় পাচ্ছে, মানে তুমি এতটা আত্মস্থ হয়ে গেছিলে ওখানে। এবং আমার কি জানি ওই দৃশ্যটা দেখে বারবার মনে হয় যে তুমি যেন ওই রুকস্যাকটা নিয়ে বেরিয়েই গেছো অনেকখানি। মানে আরো হয়তো এরকম অন্তর্দ্বন্দ্বের অনেক সিনেমা তুমি করবে, মানে অ্যাজ এ ক্যারেক্টার, মানে আমি পরিচালক হিসেবে বলছি না। তাই এরকম কিছু কি তোমার মাথায় আছে যে কোনো চরিত্র? ধরো মহাভারত তোমার খুব পছন্দের, আমি অনেকবার ভাস্কর বাবুর সাথেও কথা হয়েছে তখন তোমাকে নিয়ে কখনো কিছু কথা হলে, যে তুমি তোমার মহাভারত বড় প্রিয় একটা বিষয় মহাভারতের। তো সেখানে যদি ধরো তুমি সেটাকে কোনোদিনও সিনেমা বানাও, তাতে কি নিজে কোনো চরিত্রে অভিনয় করবে? বা কি চরিত্রে আসবে? না না, একদম প্রশ্নই উঠছে না। মহাভারতে চরিত্র তো করার প্রশ্নই উঠছে না। যদি ডিরেকশন দিতে হয় তাহলে কোনোভাবেই অভিনয় করার পক্ষপাতী আমি নই। কখনো কখনো করতে হয়েছে, সেটা সেই সময় প্রপার অভিনেতা পাচ্ছি না তাই। কিন্তু মহাভারতের মতো বড় ছবিতে কোনোভাবেই আমি অভিনয় করার সাহসই রাখি না। আর সেটা এক। আর মহাভারতে যে চরিত্র আমি করতে চাই, যদি তেমন কোনো চরিত্র যেটা ভালো লাগবে মানুষের, এমন বলা হয়, আচ্ছা, মানে এটা পুরোপুরি মানুষের ওপর তুমি ছেড়ে দিচ্ছ? না, আমি তা বলছি না। আমার নিজের পছন্দের চরিত্র যদি আমি বলতে চাই, বলা দুষ্কর, কারণ অনেক চরিত্রই পছন্দের। তবে আমি বিদুর চরিত্রে অভিনয় করতে চাই। আচ্ছা, তো এই বিদুর চরিত্র থেকে এবার আমি একটু আসি তোমার সোশ্যাল মিডিয়ার ব্যাপারে। মানে এটা আমার কাছে একটা খুব আশ্চর্যজনক জায়গা। মানে আমি এমনি তোমার আমি নিজে দক্ষিণপন্থী একটি পরিবার থেকে বড় হওয়ার পর আমার চোখে আমি আমার মানে মার্কসিজম নিয়ে মানে পড়ার পরেও এরকম কোনো মার্কসিস্ট বা এরকম কোনো মানসিক কোনো মানে অবস্থার কোনো মানুষকে দেখিনি তোমার আগে, যে কিনা সত্যি মার্কসিজমটাকে অন্তর থেকে গ্রহণ করে। কারণ আমি যখন প্রথম দিন আমার স্টুডেন্টদেরকে নিয়ে তোমার বাড়ি গেছিলাম, টাইমস অফ ইন্ডিয়ার ওই ইন্টারভিউ সারা, হ্যাঁ হ্যাঁ, তো ওই জায়গাটা মানে ধরো সোশ্যাল মিডিয়াতে তুমি খুব অ্যাক্টিভ, কিন্তু সবসময় আমরা দেখি যে কোনো এখনকার যে সমাজ, সেখানে ভারতবর্ষে সবাই না খুব বেশি করে একটা মানে ক্ষমতাশীল মানুষদেরকে একটু তোষণ করে চলার মতন একটা। কিন্তু তোমার এই চরিত্রে সবসময় দেখি, যেটা সত্যি তুমি সেটা সঙ্গে সঙ্গে বলছো। এবং আরো একটা বড় দিক, যে আমফান হলো, আমফানে তুমি কিন্তু পরিচালক মুখোপাধ্যায় বা লেখক হিসেবেও যদি ধরি, তোমাকে ছাড়িয়ে তুমি ডাক্তার হিসেবে তোমার সেই যে মানবিকতার টানে তুমি দৌড়ে গেলে আমফানে। মানে মানে সবকিছু মিলিয়ে কমলেশ্বর মুখোপাধ্যায় মানে কি বলবো, যে একজন মানুষ, যেটা আমার কাছে সবসময় মনে হয় যে তুমি আজ তোমার বাড়িতে গেছি, বেল বাজিয়ে তুমি বাজাতে তুমি দরজাটা খুললে, বেরিয়ে আসছি লাস্টে বলছো। এবং আমার বাচ্চাদের মানে স্টুডেন্টদের কাছে সব থেকে ভালো লাগার জায়গা ছিল এটা, যে একজন মানুষ। এই মানুষের জায়গাটা কি করে বারে বারে তোমার মানে ঠিক থাকে? মানে অনেকেরই যেখানে আমরা দেখি যে সোশ্যাল মিডিয়াতেও, ফেসবুকে কেউ কিছু কমেন্ট করলে তারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, কিন্তু তারা আনসার দেন না। কিন্তু তোমাকে দেখেছি সবসময় তুমি আনসার দিচ্ছ, এবং তোমার প্রত্যেক কটা স্ট্যাটাস কিন্তু খুব মানে কি বলবো একদম ভেতর থেকে। সেখানে কে কি ভাববে, কে কি করবে, সেখানে তো তোমার কাজের জায়গায় কোনো এফেক্ট করবে কিনা এগুলো কিছু আসেই না। মানে এটা কি করে ধরে রাখো বরাবর একই রকম? না, তা নয়। আসলে
মানুষ কথাটা না খুব আপেক্ষিক একটা বিষয়। আমার মনে হয় জীবনের আমাদের যে গোটা জার্নিটা, সেই জার্নিটাই হচ্ছে অমানুষ থেকে মানুষ হবার জার্নি। সেটা একটা বিরাট বড় রামধনুর মতো। তার কোনো এক প্রান্তে হয়তো ভায়োলেট আছে আর কোনো এক প্রান্তে রেড আছে। এবার এই যে স্পেকট্রামটা জুড়ে আমরা হাঁটছি, কেউ কেউ কোনো কোনো একটা স্তরে পৌঁছচ্ছি, কেউ হয়তো বেগুনির দিকে আছি, কেউ হয়তো লালের দিকে আছি, কেউ হলুদ, কেউ সবুজ, কেউ নীল, কেউ কমলা, কেউ গোলাপি, কেউ খয়েরি। এইরকম একটা লাইটের স্পেকট্রামের মধ্যে দিয়ে মানুষ বোধহয় যায়, এবং বিভিন্ন মানুষের বিভিন্ন রকম শেডস তৈরি হয়। একটা রঙের যেরকম অনেক টোনালিটি থাকে, অনেক ধরনের ক্যারেক্টার থাকে, সেই রকমই একটা মানুষ কথাটার অনেক ভেরিয়েশন। এবং সেটা একটা ওই আমরা বলি যে একটা সাদা থেকে কালো অবধি ট্রাভেল করলে যে যত টোন আমরা পেরিয়ে যাচ্ছি, সেই টোনের মধ্যে কোথাও আমরা একটা থাকি। সব মানুষই কিন্তু আসলে প্রচেষ্টা করছেন কোনো না কোনোভাবে নিজেকে খুঁজে পাওয়ার আর পৃথিবীটাকে খুঁজে পাওয়ার। দুটো সার্চই একই। কেউ অন্তর্মুখীভাবে খুঁজছেন, কেউ বহির্মুখী হয়ে খুঁজছে। খুঁজতে খুঁজতে একটা ইনফিনিটির স্পেকট্রামের মধ্যে দিয়ে তিনি হাঁটছেন এবং মানুষ হয়ে ওঠার চেষ্টা করছে। আমিও তাই করছি। প্রতিদিনই অনেক ভুল হচ্ছে, চেষ্টা করছি ভুল শুধরে দিতে। আবার কিছু কিছু কাজ ঠিকও হয়ে যাচ্ছে। তার মধ্যে ওই ঠিকের দিকটা যদি একটু বাড়ানো যায় আর ভুলের দিকটা কমানো যায়, এটাই একমাত্র চর্চা। আর এই চর্চা করতে করতেই একদিন হয়তো আবার সবকিছু শেষ হয়ে যাওয়া, এটাই বলতে পারি। এর মধ্যেই আছি। এটা কি করে হচ্ছে আমি জানি না, সময় আমাকে দিয়ে করাচ্ছে হয়তো। সময় বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রাস্তায় হাঁটাচ্ছে। কখনো কখনো মানসিক স্থিতাবস্থা থাকছে, কখনো কখনো মানসিক স্থিতাবস্থা আমরা সবাই হারাচ্ছি। তখন হয়তো ভয় পেয়ে যাচ্ছি, বা রাগ হচ্ছে, বা কখনো অভিমান হচ্ছে, কখনো হিংসে হচ্ছে। সেগুলোকে কখনো কখনো জয় করতে পারছি, কখনো কখনো পারছি না। যতটা পারা যায় বিতশোক হওয়ার চেষ্টা করাটা খুব জরুরি। জানি না পৃথিবী কবে বিতশোক হবে। আবার একটু জীবনানন্দের কাছে যাই। পৃথিবীর পুরনো সে পথ মুছে ফেলে রেখা তার, কিন্তু এই স্বপ্নের জগৎ চিরদিন রয়। স্বপ্নে রক্তাক্ততা আছে, তবু স্বপ্নই সত্য। জানি আমাদের স্বপ্ন হতে অশ্রু, ক্লান্তি, রক্তের কণিকা ঝরে শুধু। স্বপ্ন কি দেখেনি বুদ্ধ নিউসিডিয়ায় বসে? স্বপ্ন দেখেনি মনিকা? স্বপ্ন কি দেখেনি রোম, এশিরিয়া, উজ্জয়িনী, গৌর বাংলা, দিল্লি, ব্যাবিলন? নচিকেতা, জরাথ্রুষ্ট, লাওৎসে, অ্যাঞ্জেলো, রুশো, লেনিনের মনের পৃথিবী হানা দিয়ে আমাদের স্মরণীয় শতক এনেছে। আমার একটা প্রশ্ন তোমার কাছে, জীবনানন্দের বায়োপিক করার জন্য সমস্ত কিছু রয়েছে উপাদান, তো তোমার হাত থেকে কি আমরা জীবনানন্দের বায়োপিক পাবো? মানে যেমন ঋত্বিক ঘটক আবার নতুন করে বেঁচে উঠেছে মেঘ ঢাকা তারায়, তো কমলেশ্বর মুখোপাধ্যায়ের হাত থেকে যদি জীবনানন্দের বায়োপিক, কারণ কোনো কবির বায়োপিক হয়নি এখনো, এটাও কিন্তু আমাদের খুব দুঃখজনক যে বাঙালির কোনো কবির এখনো জীবন নিয়ে বায়োপিক হয়নি। এবং আমি একজন সাহিত্যের ছাত্রী হিসেবে এবং তোমার মানে সমস্ত দিকে মানুষ কমলেশ্বর মুখোপাধ্যায়ের অন্ধ, আমার এটা ভীষণ ইচ্ছে যে তোমার হাত থেকে জীবনানন্দের বায়োপিক হোক। তোমার কি ইচ্ছে হয় না এটা করতে?
হ্যাঁ, খুব শক্ত কাজ, খুবই শক্ত কাজ, কারণ আমার খুব প্রিয় মানুষ, এবং হ্যাঁ ডেফিনেটলি বায়োপিকের উপাদান রয়েছে, কিন্তু জীবনানন্দের পৃথিবীটা যেখানে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা আসে, সেই পৃথিবীটা ধরার জন্য যে চিত্তকল্প দরকার হয়, আমার সেই চিত্তকল্প আছে কিনা আমি জানি না, আর যদি থাকে তাহলে নিশ্চয়ই করার চেষ্টা করব। কিন্তু সেখানে একটা প্রশ্ন এসে যায় যে ছবি করতে তো পয়সা কড়ি লাগে, সেই পয়সা কড়ি যারা নিয়োগ করবেন তারা ভাবেন যে কতটা বাণিজ্য হবে, কতটা মুনাফা হবে, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে জীবনানন্দ দাশ সত্যিই আমাদের অনেক প্রযোজকের কাছেই অচেনা মানুষ, আর তাদের কনভিন্স করার কাজটাও খুব সহজ নয়, খুব সহজ নয়। তবু হ্যাঁ, আমরা তো সবসময় চাই যে ভালো কিছু ঘটুক, সেই আশা নিয়েই থাকি, তো সেই আশা নিয়েই আছি। জীবনানন্দর বায়োপিক করার আমার ভীষণ ইচ্ছে আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, একটু ডিস্টার্ব হলো ইন্টারনেটে, এটাই আমার তো লাস্ট তো প্রশ্ন তোমার কাছ থেকে আরেকবার শুনে নি, এটা তুমি প্লিজ আরেকবার একটু রিপিট করো। বলছি জীবনানন্দের যে ইমেজারি, কবিতার যে ইমেজারি, সেই ইমেজারির ভিত্তিতে ছবির বা চলচ্চিত্রের যে দৃশ্যকল্প তৈরি হবে, সেই দৃশ্যকল্প তৈরি করার ক্ষমতা আমার আছে কিনা সেটা প্রথম ভাবার বিষয়। কারণ সেখানে উটের গিবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে কথা বলে, বা চারিদিকে জীবনের সমুদ্র সফেন, বা এ সিন্ধু সারস মালাবার পাহাড়ের কোল ছেড়ে অতিদূর তরঙ্গের জানালায় নামি নাচিতেছ টারান্টেলা রহস্যের। এই যে দৃশ্যকল্প তৈরি করা, এই দৃশ্যকল্প তৈরি করার ক্ষমতা আমার আছে কিনা একটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যদি বা থাকেও, চেষ্টাও করি, তাহলেও এই দৃশ্যকল্প তার ভিত্তিতে একটা বাণিজ্যিক ছবি, কারণ ছবি বাণিজ্য না করলে কেউ ছবি করে না, বাণিজ্যিক ছবি তৈরি করা সম্ভব কিনা, মানে যাতে বাণিজ্য হবে, সেটা নিয়েও আমার ধারণা প্রযোজকরা খুব যে আশাবাদী তা হবেন না। নিজেদের চেষ্টায় করা যেতে পারে, খুব ইচ্ছে আছে। হ্যাঁ, আমি সত্যি জীবনানন্দের মতো মানুষের বায়োপিক করতে ভীষণভাবে ইচ্ছুক, আগ্রহী। ওই একদিন করে ফেলতে হবে, যা হয় হবে, এইসব ভেবে আর কি। আগে থেকে বলা খুব মুশকিল, তবে করতে আমি ভীষণভাবে আগ্রহী। আচ্ছা, আমরাও দেখতে ভীষণই আগ্রহী, এবং সেটা তোমার কাছ থেকেই হোক, এটা কিন্তু চাই, না অন্তর থেকে চাই একদম। আর আজকে আবার একটু যাই জীবনানন্দের হাতে, মানে হাত ধরেই আমরা হাঁটি, আমাদের তো এরাই ভরসা। মানুষের সভ্যতার মর্মে ক্লান্তি আসে, বড় বড় নগরীর বুক ভরা ব্যথা, পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন। মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে, কিংবা এই পথে আলো জেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এ বাতাস কি পরম সূর্য করজ্জ্বল, প্রায় ততদূর ভালো মানব সমাজ। আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। কমলেশ দা, তোমার এবং তোমাদের মতো মানুষরা যারা ভেঙে গড়ে নতুন কিছু সৃষ্টি করছে, সেটা সাহিত্যই হোক, চলচ্চিত্রই হোক, সেটা শিল্পই হোক,
তাদের সকলকে আমরা জানাই আমাদের অন্তর থেকে কুর্নিশ। আর তোমাকে কি বলে মানে ধন্যবাদ তো আমার দেওয়ার কোনো ভাষাই নেই। আজ এতটা সময়, প্রায় 1 ঘন্টা তুমি আমাদেরকে সময় দিলে, এবং শুধু তাই না, শুটিং থেকে তুমি ডাইরেক্ট তুমি দৌড়ে এসছো এখানে। এবং একটুকুনি আমি বাড়িয়ে বলছি না, একটু আমি কিন্তু খুব চিন্তায় ছিলাম, শেষ 2 দিন কিন্তু আমিও খুব চিন্তায় কাটিয়েছি। তবু আমি জানি যে মানুষ কমলেশ্বর মুখোপাধ্যায় সবার থেকে আলাদা, এবং তাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি শেষ মুহূর্তেও তিনি কিন্তু স্টুডিওতে ঢুকবেন। তো আমার অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা সব তোমায় দিলাম। তুমি আজকে আমাদের গল্পগুচ্ছ এবং আওয়ার শর্ট স্টোরি এবং এডুকেশনাল টিভির বন্ধুদের সঙ্গে এতটা সময় কাটালে, এবং লাস্ট তোমার মুখ থেকে একটুখানি শুনি তোমার কেমন লাগলো। আমি জানি তুমি তোমার সমস্ত ক্লান্তি ঝেড়ে 1 ঘন্টা আড্ডা দিয়ে গেলে, তবুও বলো তোমার মুখ থেকে শুনি কেমন লাগলো তোমার আজকের আড্ডা। ভীষণ ভালো লাগলো, ভীষণই ভালো লাগলো, সমৃদ্ধ হলাম এই জন্যে, কারণ এই ধরনের কথাবার্তা তো সাধারণত হয় না আজকালকার আড্ডায়। সেই জায়গায় আমার তরফ থেকে গল্পগুচ্ছ, আওয়ার শর্ট স্টোরি এবং এডুকেশনাল টিভির কাছে আমি কৃতজ্ঞ থাকবো। এবার জমবে আড্ডা, সঙ্গে অনুব্রতা, নিশ্চয়ই সবাই দেখবেন আপনারা। এবং সত্যি আমি আজকে এই আড্ডায় আড্ডা দিতে পেরে আমার সত্যি খুব ভালো লাগলো, মনটা বেশ ভালো হয়ে গেল, এইটুকুই বলতে পারি। বাহ, এটাই আমাদের কাছে খুব বড় পাওয়া হয়ে রইল। তোমার সব সময় প্রার্থনা করি যে তোমার সমস্ত সিনেমা সবাই দেখুক, মন ভরে দেখুক, এবং সিনেমাটা দেখতে গিয়ে সবাই ভাবুক যে আমি তোমাদের লোক নই, সত্যি আমাদেরই একজন লোকের সিনেমা তৈরি হচ্ছে। এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া। আর বন্ধুদের কাছে বলি, এত ভালো একটা সুন্দর আড্ডায় তোমরাও ছিলে, অনেকেই লিখেছো যে ভীষণ ভালো লাগছে, এবং আমার প্রত্যেক সপ্তাহে একটা না একটা এরকম ভালো আড্ডা আমরা আসর বসাই, এবং তোমরা এর পরের শনিবার পাবে আমাদের খুব ভালো একজন মানুষ। কারণ আমরা গল্পগুচ্ছ এবং এডুকেশনাল টিভি আমরা খুঁজে বেড়াই মানুষ, সত্যি কথাই, যেটা কমলেশ দা বললেন যে মানুষ হওয়াটা, অমানুষ থেকে মানুষ হচ্ছি আমরা প্রতিদিন। আর আমরা খুঁজে বেড়াই সেই মানুষটা, যেই মানুষের সত্যি অন্তরটা বা হৃদয়টা মাটির সোঁদা গন্ধে ভরা। আর সেইরকমই আরেকজন মানুষকে নিয়ে সামনের শনিবার আমি আসছি, সুদেষ্ণা বসু দিদিকে নিয়ে। যিনি গণিতের অধ্যাপক এবং তার সঙ্গে অসম্ভব সুন্দর গান করেন, এবং তিনি দেশ বিদেশে পড়িয়েছেন। এখন বেলুড় রামকৃষ্ণ মিশন ইউনিভার্সিটির তিনি মানে গণিতের অধ্যাপক। কিন্তু তার সুরেলা কণ্ঠে এবং মিষ্টি কথায় তোমরা সবাই ভরিয়ে থাকবে, জমবে আড্ডা আমার সাথে। আমি অনুব্রতা, আজকের এই আসরে আমি এত এত খুশি, এতক্ষণ সময় আমি কমলেশ দাকে পেয়ে। এবং আবার বলি যে করোনা কিন্তু আমার জীবনে অনেক কিছু দিল। আজ তা না হলে কিন্তু কমলেশ দার সাথে 1 ঘন্টা এখানে বসে আড্ডা দেওয়া, এর আগের অনুষ্ঠানেও আমি বলেছি যে শিশির বাবুর সাথে 1 ঘন্টা আড্ডা দেওয়া, এটাও আমার কাছে বড় পাওনা ছিল। আজ কমলেশ দার সঙ্গে আড্ডা দেওয়াটাও একটা বিশাল বিশাল বড় পাওনা হয়ে রইল জীবনে। সবাই তোমরা ভালো থেকো, শুভরাত্রি। আর কমলেশ দা, আপনি খুব ভালো থাকবেন, খুব খুব মানে এত ভালো থাকবেন যে, হ্যাঁ, সবাই ভালো থাকবে। বন্ধুরা তোমরাও সবাই খুব খুশি থেকো। আজকের মতো রাখি, তাহলে যাই, শুভরাত্রি।